আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, সংক্ষেপে যাকে আমরা সেট অ্যাক্ট 1950 বলতেছি। এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বন্ধক, জমি বন্ধক রাখা, মর্গেজ দেওয়া। আমাদের সমাজের আশেপাশে আমাদের টাকার প্রয়োজন পড়লে আমরা বন্ধক দেই। এখন কিছু ইসলামিক মতাদর্শ অনুযায়ী বন্ধকের ফলে যে টাকাটা পাচ্ছি এটা আমরা হারাম। তাহলে আমরা কিভাবে আমাদের সম্পত্তিটা থেকে ইনকাম করতে পারি যেটা হালাল হতে পারে, আর প্রচলিত আইনের ক্ষেত্রে কোনটা আমাদের জন্য উপযুক্ত হবে। তো ধারাবাহিক আইন রিলেটেড আমাদের সিরিজগুলোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আইনের অজ্ঞতা কোনো অজ্ঞতা না, অর্থাৎ আপনি আইন জানেন না এটা কোনো অজুহাত হতে পারে না। তো এই জন্য সবার জন্য আইনগুলোকে সহজ শব্দে তুলে ধরা। আমাদের মূল যেই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, এটা 100% ইংরেজিতে তৈরি। এর বাংলা অনুবাদ পড়ে কখনোই 100% রূপে আইনটাকে কিন্তু বোঝা যায় না। তো এই জন্য যারা আইনটাকে ভালো করে বুঝতে চান তারা অবশ্যই ইংরেজি ভার্সনটা দেখবেন, আর যারা জাস্ট জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য আইনটা দেখতেছেন তাদের জন্য বাংলা ভার্সনটাই যথেষ্ট। তো আমাদের আগের ভিডিওতে আমরা মোটামুটি আপনাদেরকে সেখানে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে 83 থেকে নিয়ে 94 ধারা পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে মূল কথাটা ছিল, আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে বিক্রি করতে পারবেন। আপনি মারা গেলে বংশ পরস্পরে সেটা হস্তান্তরিত হবে। আপনার সম্পত্তিটা আপনি কোপা লিজ দিতে পারবেন না, মানে সাব লিজ দিতে পারবেন না। আর কি কারণে সম্পত্তিগুলো আমাদের খাস হয়, কি কারণে খাসকৃত সম্পত্তিটা সরকার আমাদেরকে আবার দিতে পারে, পাশাপাশি নদী ভাঙন কবলিত ক্ষেত্রে কি হবে। তো আজকের আলোচনায় যেটা থাকবে সেটা হচ্ছে যে, আমাদের যেই সেকশন হচ্ছে 95 এবং 95-এর এ, মূল সেকশন হচ্ছে আমাদের 95, সেটাতে আমাদের রায়তি জোতের বন্ধকের ক্ষেত্রে সীমাবদ্ধতা। তো এখানে বাংলাতে অনেক কিছু বলা আছে। তো আমরা আমাদের হ্যান্ডনোট থেকে দেখব, তাহলে আমাদের খুব সহজেই কিন্তু বুঝে আসবে যে কোন বিষয়টা আমরা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। তো এই যে আমাদের সেক্ট অ্যাক্ট 1950, এর হচ্ছে সেকশন হচ্ছে আমাদের 95। এখানে একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে কমপ্লিট ইউসুফেকচারি মর্গেজ। তিনটা শব্দ, একটা হচ্ছে মর্গেজ, আমরা সবাই জানি টাকা পয়সার জন্য আমরা সম্পত্তিটা অন্যের কাছে গিরবি রাখি। ইউসুফেকচারি হচ্ছে খাই খালাসি। তাহলে ইউসুফেকচারি মর্গেজ, এইটা আমরা সম্পত্তি হস্তান্তর আইনে কিন্তু পাই। কিন্তু এখানে বলতেছে যে কমপ্লিট ইউসুফেকচারি। এখন আমরা প্রথমে বুঝি যে শুধু ইউসুফেকচারি জিনিসটাকেই, যেটা আমাদের সমাজে বাস্তবতায় চলতেছে, যেটাকে আমরা অন ইসলামিক বলতেছি। এখন এর বাংলা হচ্ছে খাই খালাসি বন্ধক, মানে হচ্ছে আমার টাকা দরকার। ধরেন যে আমি এ নামক একজন ব্যক্তি, আমার টাকা দরকার, 1 লাখ টাকা আমার দরকার। আমি বিয়ের কাছে গেলাম যে, ভাই আমার এই হচ্ছে জমি, এটা আপনার কাছে বন্ধক থাক, আমাকে 1 লক্ষ টাকা দেন, যতদিন টাকা পয়সা না দিতে পারি ততদিন আপনি সম্পত্তিটা ভোগ করেন। আশেপাশে এটাই হয় বাস্তবতায়। তো আমাদের ইসলামিক দিক থেকে এইটা হচ্ছে অন ইসলামিক, কারণ এখানে আপনি এই যে ব্যক্তি থেকে আমি 1 লাখ টাকা নিলাম, তাকে 1 লাখ টাকাই ফেরত দিব, তারপরে সে আমার সম্পত্তিটা ফেরত দেবে, কিন্তু এতদিনে তো সে সম্পত্তিটা ভোগ করবে, এখান থেকে ইনকাম করবে, তার ওই ইনকামটা হারাম হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের খাইখালাসি বন্ধক, যেইটা আমাদের টিপি অ্যাক্ট, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আইনে। এখন এইখানে খাই খালাসি বন্ধক জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যেটা ইসলামিক। আপনি যদি আপনার সম্পত্তি থাকে সুদ মুক্ত হিসাবে দিতে চান, এই কমপ্লিট ইউসুফেকচারি মর্গেজটা আপনি করতে পারেন। এটাতে কি, যেমন ধরেন যে আপনার এই সম্পত্তিটা আছে আমার, তো এই সম্পত্তিটা ধরেন জাস্ট বোঝার জন্য, যে আপনি প্রতি বছর যদি আমরা বলি যে এখানে চাষাবাদ করে আপনি সমস্ত খরচ বাদ দিয়ে 20,000 টাকা লাভ করেন, 2 খন্ডে সমস্ত কিছু বাদ দিয়ে। এখন আপনার টাকা দরকার, 1,40,000 টাকা দরকার। তো আপনি যেটা করতে পারেন যে আপনার এই সম্পত্তিটা আপনি 7 বছরের জন্য বি নামক ব্যক্তিকে দিয়ে দিতে পারেন, যে ভাই আমার এই সম্পত্তিটা আমি আপনাকে 7 বছরের জন্য দিয়ে দিলাম, প্রতি বছর হিসাবে 20,000 টাকা করে, টোটাল 1,40,000 আমাকে দিবেন। আপনি আবাদ করেন না করেন যাই খুশি তা আপনার ব্যাপার। আমার সম্পত্তিটা আমি 7 বছরের জন্য আপনার কাছে কি করতে চাই, কমপ্লিট ইউসুফেকচারি মর্গেজ দিতে চাই। এটা ইসলাম সম্মত। এখন নেওয়ার পরে সে কি করবে সেটা তার ব্যাপার। তার মানে হচ্ছে আপনি যেই সম্পত্তি থেকে যে জিনিসটা আয় করতেন, সেটা তার কাছ থেকে কি ফেভার নিচ্ছেন অগ্রিম হিসাবে। তো সে আপনাকে কি করবে,
এই সম্পত্তিটা নিবে, নিয়ে এসে চাষাবাদ করে সে সেখান থেকে লাভ করবে। লাভ করে আপনাকে যে সে এই যে 1,40,000 টাকা দিয়েছিল সেটা সেখান থেকে সে পরিশোধ করবে। 7 বছর পরে আপনাকে আর 1 টাকাও দিতে হবে না, অটোমেটিক আপনার জিনিসটা কি হয়ে যাবে, আপনার যে টাকাটা আপনি তার কাছ থেকে নিচ্ছিলেন এটা ফিনিশ হয়ে যাবে। এখন এইটা ইসলাম সম্মত। তাইলে আপনার যদি সম্পত্তি থাকে আপনি যেটা করতে পারেন 7 বছর 10 বছরের জন্য না দিয়ে যেগুলো করতে পারেন, যেমন আপনার সম্পত্তিটা আছে আপনি লিজ দিতে পারেন যে 1 বছরের এটা 20,000 টাকা, আপনি আবাদ করেন না করেন যাই কিছু করেন আপনার ব্যাপার, আমি আপনাকে এটা ভাড়ায় দিয়ে দিলাম, এটা একটা করতে পারেন। আর যখন বেশি টাকা লাগবে তখন সম্পূর্ণ ইউচুফ্যাক্টরি মর্গেজটা করতে পারেন যে আমার 10 লাখ টাকা দরকার, এই সম্পত্তিটা আপনি 7 বছর যাবত ভোগ করবেন, যা কিছু ইনকাম করার করবেন, আপনার 7 বছর পরে আমার সম্পত্তি আমাকে ফেরত দিবেন। তো আমাদের আজকের আইনের মধ্যে সেকশন নাম্বার এই যে আমরা 95 বলতেছি ওইটাই বলতেছে যে কমপ্লিট ইউসুফ্যাকচারি মর্গেজ ব্যতীত অন্য কোনো প্রকার মর্গেজ একটা কৃষি সম্পত্তি দেওয়া যাবে না, এই সেকশনটা এটাই বলতেছে। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিছে যে ম্যাক্সিমাম আমরা 7 বছরের জন্যই দিতে পারবো। অর্থাৎ এখানে আপনার 1,40,000 টাকা প্রয়োজন ছিল, আপনি 7 বছরের জন্য দিয়ে দিচ্ছেন। এখন ওই 7 বছরের মধ্যে আমি ওই সম্পত্তিটা আবাদ করে নানা প্রকার কিছু করে সেখান থেকে আমি কি করব, টাকাটা উসুল করব। আরও একটা সহজ করে বুঝিয়ে দিই, সেটা ধরেন যে আপনার একটা ফ্ল্যাট আছে এরকম, যেই ফ্ল্যাট থেকে আপনি ধরলাম যে প্রতি বছর আপনি 20,000 টাকা ভাড়া পান, খুবই নগণ্য, সমস্ত খরচাপাতি সব কিছু বাদ দিয়ে। এখন আপনার 1,40,000 টাকা দরকার, তো আমার কাছে আসলেন যে ভাই আমার ফ্ল্যাটটা আপনার কাছে মর্গেজ থাক, আমাকে আপনি কি করেন 1,40,000 টাকা দেন, 7 বছর পরে আমার ফ্ল্যাটটা আমার কাছে আমি ফেরত নিয়ে নিব। তো ওই 7 বছর পরে আপনি আমাকে কোনো টাকা, আমি আর আপনাকে 1 টাকাও ফেরত দিব না, আপনার ওই ফ্ল্যাটের ভাড়া থেকে আমি কি করব, আমার ওই টাকাটা পরিশোধ করে নিব। তো এটাই হচ্ছে আমার ইউচুফ্যাকচারি মর্গেজ, যেটা ইসলাম সম্মত, এটা আপনারা করতে পারেন। আর আমাদের এই রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনও বলতেছে আপনার কৃষি সম্পত্তিটা শুধুমাত্র সর্বোচ্চ আপনি 7 বছরের জন্য ইউসুফ্যাকচারি মর্গেজ হিসেবে দিতে পারেন। অর্থাৎ একজন কৃষক, তার টাকা দরকার 1 লাখ টাকা, এখন তার কাছে হয়তো 10 বিঘা জমি আছে, এখন সে আবাদ করতে পারতেছে না, এখন সে যদি 2 বিঘা সম্পত্তি কারো কাছে 7 বছরের জন্য 1 লাখ টাকায় সে কী করে ইউসুফ্যাকচারি মর্গেজ রাখে, তাহলে কি হবে, এই 2 বছরের মধ্যে যিনি ওইটা চাষাবাদ করবেন করে লাভবান করবেন, শেষ 2 বছর পরে অটোমেটিক ফেরত চলে আসবে। আবার এই আইনের মধ্যে বলে দিছে যে আপনি ধরেন যে 7 বছরের জন্য দিয়েছিলেন, এখন 4 বছর পরে আপনার মনে হইলো যে আপনার কাছে টাকা আছে, তাহলে আপনি ওই ব্যক্তিতে আনুপাতিক হারে টাকা তার ফেরত দিবেন। প্রতি বছর হিসেবে কি ছিল 20,000, 4 বছর ধরলাম আপনি ব্যবহার করছেন, বাকি আছে আরও 3 বছর, তাহলে 3 20 60,000 টাকা তাকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার সম্পত্তি সে আপনাকে ফেরত দিয়ে দিবে। তো এটাই হচ্ছে আমাদের এই আইনের নিয়ম। তো এটার মধ্যে আমাদের 95 সাবসেকশন 1 আমাদেরকে যে জিনিসটা বলতেছে সেটা 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ খাইখালাসি বন্ধকটা মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, আর মেয়াদের পূর্বে ফেরত চাইলেও বাকি টাকা আপনাকে দিতে হবে। মেয়াদের পূর্বে যদি আপনি ফেরত চান, 7 বছরের জন্য আপনি দিয়েছিলেন, এখন 4 বছরে ফেরত চাচ্ছেন, তাহলে বাকি 3 বছরের টাকা যেটা অগ্রিম নিয়েছিলেন দিয়ে দেন, এই নিয়মটা। এখন এর 95(2) বলতেছে যে এই ইউচুফ্যাকচারি মর্গেজের জন্য এটা নিবন্ধন করতে হবে। আর যদি আপনি কি করবেন, এই যে 1 নম্বর সেকশনে আমরা যেটা পড়লাম এবং 2 নম্বর সেকশনে যেটা নিবন্ধন করার জন্য পড়লাম, শর্তগুলো না মানলে আপনার ওই ইউচুফ্যাকচারির দলিলটার কোনো দাম থাকবে না, এটা বাতিল একটা দলিল। সাবসেকশন 4 আমাদেরকে যেটা বলতেছে যে যদি আপনি টাকা পয়সা ফেরত দিচ্ছেন অথবা মর্গেজের মেয়াদ শেষ হয়ে গেছে, সে আপনাকে সম্পত্তি বোঝাই দিচ্ছে না, তাহলে আপনি রাজস্ব অফিসার মানে এসিল্যান্ড বরাবর আবেদন করলে এসিল্যান্ড আপনাকে সম্পত্তিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যদি ওই ব্যক্তি এসিল্যান্ডের আদেশও না দিতে চায়, তাহলে এসিল্যান্ড আইনগতভাবে জোরপূর্বক সেই সম্পত্তিটা তাকে উচ্ছেদ ঘটায় কি করতে পারে, আপনাকে দিয়ে দিতে পারে। তো এটাই হচ্ছে আমাদের ইউচুফ্যাকচারি মর্গেজ। তাহলে এটা বুঝতে পারলেন আপনি। তাহলে ফ্ল্যাটেরটা দিলে সবচেয়ে ভালো বুঝবেন। যেমন ধরেন যে আপনার ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাট থেকে আপনি কি পান, মাসে ধরলাম যে আপনি 10,000 টাকা করে ভাড়া পান, বছরে আপনি 1,20,000 টাকা এখান থেকে ভাড়া পাচ্ছেন। এখন এই যে আপনি বছরে পাচ্ছেন কত, 1,20,000 টাকা। এখন আপনার যদি আমরা ধরি যে 5 লাখ টাকা দরকার, এখন কেউ আপনারা তো দিবে না, বা ব্যাংকে গিয়ে আপনি মর্গেজ নিতে পারেন। তো সেই রকম ক্ষেত্রে আপনি কি করতে পারেন,
আপনার ফ্ল্যাটটা আমাকে বলতে পারেন যে ভাই আপনি আমার এটা 5 লাখ টাকা আমাকে দেন, আমার এই ফ্ল্যাটটা আপনি 5 বছরের জন্য নিয়ে নেন। আমার এখান থেকে প্রতি বছরে 1 লাখ টাকা 20 লক্ষ টাকা আসে, 5 বছরে চলে আসবে মোটামুটি যদি আমরা দেখি 6 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা আপনার লাভ হবে, আপনি নিয়ে নেন। তো এইটা কিন্তু জায়েজ আছে, এটা ইসলামেও বৈধ, কোনো সমস্যা নেই। তো আপনি এরকম দিতে পারেন। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ খাই খালাসি বন্ধক, মানে ওই বছর শেষে দিন শেষে কি হবে, আপনাকে টাকা দিতে হবে না। তাহলে এটা অবশ্যই নিবন্ধিত হতে হবে, 7 বছর ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না। আর যদি কেউ সম্পত্তি দখল ফেরত দিতে না চায়, এসিলেন বরাবর আবেদন করলেই চলবে। এসিলেন তাকে কি করতে পারবে, আইনগতভাবে উচ্ছেদ করতে পারবে। তো এই আইনটা যখন তৈরি করা হয় তখন সেই রকম ক্ষেত্রে পূর্বের যে দলিলগুলো ছিল, পূর্বে যে বিভিন্ন প্রকার আমাদের কি ছিল, যে কিছু দলিলে সাবকবলা দলিল করে দেওয়া হইতো, সাথে একটা চুক্তিপত্র থাকতো যে টাকা পয়সা ফেরত দিলে ওই সম্পত্তিটা কি করা হবে, ফেরত দেওয়া হবে, আর ফেরত না দিলে সেটা কি হয়ে যাবে, সম্পূর্ণরূপে বিক্রি হয়ে যাবে। তো ওইগুলাকে বলতেছে যে এরকম যত প্রকার দলিল ছিল সমস্ত দলিলই কি হবে, অনধিক 7 বছরের জন্য পূর্ণ খাই খালাসি বন্ধকি হিসাবে ধরে নেওয়া হবে। এর চাইতে বেশি কিন্তু কিন্তু এখানে বলা নাই, এই জন্য এই সেকশনটা আমাদের গুরুত্বপূর্ণ। আর এইটা আমাদের যদি আমরা দেখি যে মোটামুটি আমাদের ইউসুফ ফ্যাকচারি মর্গেজ এই জিনিসটুকুই বলতেছে, এর চাইতে বেশি কিন্তু না। তাহলে রায়তি জোতের বন্ধকের সীমাবদ্ধতা আমরা বুঝতে পারলাম। আমরা কি করব, সর্বোচ্চ 7 বছরের জন্যই কারো কাছে বন্ধক দিতে পারি। তো এটা ছিল আমাদের জিনিস। আর বর্তমানে আমরা যেমন বিভিন্ন কারণবশত বিভিন্ন আইনের কারণে ব্যাংকের মধ্যে আমরা কি করি, জায়গা জমি সম্পত্তি প্রপার্টি এগুলো আমরা বন্ধক রাখি। তো এটাও আমাদের আইনগতভাবে বৈধ, এখানে কোনো সমস্যা নাই। তবে কৃষি সম্পত্তির ক্ষেত্রে ওই যে খাই খালাসি বন্ধক, এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।